আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে, যার পেশিতে অনেক জোর, যে এক ঘুষিতে পাথর ভেঙে ফেলতে পারে, নাকি যার অনেক টাকা আর ক্ষমতা আছে? সমাজ আমাদের শেখায় যার বাহুবল নেই, যার কথায় জোর নেই, সে দুর্বল, সে সমাজের বোঝা। কিন্তু আজ আমি আপনাদের এমন এক ছেলের গল্প শোনাব, যে গল্প আপনাদের এই সব ধারণা চিরতরে বদলে দেবে। গল্পটা শোনার পর হয়তো আপনি আপনার চারপাশের তথাকথিত দুর্বল মানুষগুলোকে অন্য এক চোখে দেখতে বাধ্য হবেন। এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা নীরবতার এক অদ্ভুত গর্জন, যা একদিন আস্ত একটা ইতিহাস তৈরি করেছিল। গল্পের শুরুটা হয় কীর্তিনাশা নদীর তীরের এক প্রাচীন জনপদ রামনগর গ্রাম থেকে। গ্রামের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি ছিলেন রাশেদ আলী। যেমন তার নাম, তেমনি তার প্রভাব। গ্রামের স্কুল কমিটির সভাপতি, পঞ্চায়েতের প্রধান, সব মিলিয়ে রাশেদ আলীর কথার উপর কথা বলার সাহস কারও ছিল না। তার দুই ছেলে, বড় ছেলে সজীব ঠিক যেন বাবার ছায়া, সুঠাম দেহ, দারুণ চেহারা, পড়াশোনায় তুখর, আর সদ্য শহরে এক বড় সরকারি চাকরিতে যোগ দিয়েছে। রাশেদ আলীর গর্বের কোনো শেষ নেই বড় ছেলেকে নিয়ে। কিন্তু তার ছোট ছেলে অর্ককে নিয়ে রাশেদ আলীর আক্ষেপ আর হতাশার শেষ ছিল না। ২২ বছর বয়স অর্কের, কিন্তু দেখলে মনে হয় যেন ১৬-১৭ বছরের এক রুগ্ন কিশোর। শরীরে শক্তি বলতে কিছু নেই, একটু ভারী কাজ করলেই হাঁপিয়ে ওঠে। আর সবচেয়ে বড় সমস্যা হলো তার কথা বলা। একটু নার্ভাস হলেই বা ভয় পেলেই সে প্রচণ্ড তোতলায়। একটা পুরো বাক্য বলতে তার ঘাম ছুটে যায়। সমাজের চোখে অর্ক ছিল একটা অপদার্থ। গ্রামের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত, কেউ বলতো হাবাগোবা, কেউ ডাকত বোকা অর্ক বলে। কিন্তু অর্কর একটা অদ্ভুত স্বভাব ছিল। সে মানুষের সাথে কম মিশত, কিন্তু প্রকৃতির সাথে তার এক অদ্ভুত সখ্যতা ছিল। সে সারাদিন কীর্তিনাশা নদীর পাড়ে বসে থাকত। তার হাতে থাকত একটা পুরনো ডায়েরি আর একটা বাঁশের লাঠি। সে লাঠি দিয়ে মাটির বিভিন্ন জায়গায় আঘাত করত, কান পেতে মাটির শব্দ শুনত, আর ডায়েরিতে হিজিবিজি কী সব আঁকত। রাশেদ আলী বিরক্ত হয়ে বলতেন, আমার বংশে এমন একটা পাগল জন্মালো, সারাদিন নদীর পাড়ে গিয়ে মাটির সাথে কথা বলে। মানুষ আমাকে জিজ্ঞেস করে তোমার ছোট ছেলে কি করে, আমি লজ্জায় মাথা নিচু করে থাকি। অর্ক এসব শুনত, তার চোখ দুটো জলে ভরে উঠত, কিন্তু সে কোনো প্রতিবাদ করত না। তার নীরব চোখের ভাষা কেউ পড়ার চেষ্টা করেনি। শুধু তার মৃত মা হয়তো বুঝতে পারতেন ছেলেটার মাথার ভেতর এমন একটা জগৎ আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। দিনগুলো এভাবেই কাটছিল, কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করল বৈশাখ মাসের শুরুতে। রামনগর গ্রামে প্রতি বছর কীর্তিনাশা নদীর পাড়ে বিশাল এক বৈশাখী মেলা বসে। শুধু রামনগর নয়, আশেপাশের ১০-১২টা গ্রাম থেকে প্রায় ১০-১৫ হাজার মানুষ আসে এই মেলায়। নদীর পাড় ঘেঁষেই বিশাল এক মাঠ, আর মাঠের পাশেই সেই ব্রিটিশ আমলে তৈরি করা মাটির বাঁধ। বাঁধের ওপারেই ফুঁসতে থাকা কীর্তিনাশা নদী। মেলার আর মাত্র ১৫ দিন বাকি। পুরো গ্রাম উৎসবের আমেজে মেতে আছে, কিন্তু অর্কর ভেতরে কোনো আনন্দ নেই। গত কয়েকদিন ধরে সে খুব অস্থির। সে প্রতিদিন বাঁধের কাছে যায়, বাঁশের লাঠি দিয়ে মাটিতে আঘাত করে। সে খেয়াল করল নদীর স্রোতের ধরন বদলে গেছে। ওপর থেকে বাঁধটাকে দেখতে একদম স্বাভাবিক আর মজবুত মনে হলেও অর্ক যখন লাঠি দিয়ে মাটিতে আঘাত করে কান পাতল, সে এক অদ্ভুত ফাঁপা শব্দ শুনতে পেল। সে বুঝল নদীর ভেতরের স্রোত বাঁধের নিচের দিকের মাটি একটু একটু করে ধসিয়ে দিচ্ছে, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে পাইপিং ফেলিওর। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে মাটি শূন্য হয়ে যায়, আর যে কোনো মুহূর্তে একটু জলের চাপ বাড়লেই পুরো বাঁধ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অর্ক ভয় পেয়ে গেল। সে দৌড়ে গেল তার বাবা রাশেদ আলীর কাছে। ড্রয়িং রুমে তখন মেলা কমিটির মিটিং চলছিল। অর্ক হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, বাবা, বাঁধ ভেঙে যাবে, মাটি ফাঁপা। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রাশেদ আলীর মুখ অপমানে লাল হয়ে গেল। তিনি ধমক দিয়ে উঠলেন, কি বলছিস আজে বাজে? বাঁধ ভেঙে যাবে মানে? ৫০ বছরের পুরনো বাঁধ, কত বন্যা পার করল, আর তুই বলছিস ভেঙে যাবে? অর্ক তার ডায়েরিটা খুলে কিছু হিসাব আর মাটির ফাটলের চিত্র দেখাতে চাইল। বাবা দেখো, নিচে মাটি নেই, স্রোত আলাদা। কমিটির একজন সদস্য হেসে ফেললেন, আরে ভাইজান, আপনার ছেলে তো দেখি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। রাশেদ আলী আর সহ্য করতে পারলেন না। তিনি উঠে এসে থাস করে এক চড় বসিয়ে দিলেন অর্কর গালে। পুরো ঘর স্তব্ধ। বের হয় এখান থেকে, অপদার্থ কোথাকার। কোনো কাজ তো জীবনে করতে পারলি না, এখন আসছিস আমার সম্মান ডোবাতে? মেলার আগে এসব অলক্ষণে কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছিস? বের হ। অর্ক নিজের গাল চেপে ধরে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে আর কিচ্ছু বলল না, মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অর্ক হাল ছাড়ল না। পরের দিন সে একা চলে গেল শহরের পানি উন্নয়ন বোর্ডে। কিন্তু সেখানেও একই চিত্র। একজন তোতলা, রুগ্ন, ময়লা জামা পরা ছেলেকে কে পাত্তা দেবে? ইঞ্জিনিয়াররা তাকে পাগল ভেবে গার্ড ডেকে বের করে দিল। তবে হ্যাঁ, রাশেদ আলীর কানে খবরটা গেল।
সম্মান বাঁচাতে রাশেদ আলী নিজের উদ্যোগে একজন ইঞ্জিনিয়ারকে গ্রামে আনলেন বাঁধ দেখানোর জন্য। ইঞ্জিনিয়ার সাহেব বাঁধের ওপর দিয়ে হেঁটে গেলেন, বাইরে থেকে দেখলেন, বললেন, আরে না, বাঁধ একদম ঠিক আছে, সুপার স্ট্রং, কোনো চিন্তার কারণ নেই, মেলার আয়োজন করুন নিশ্চিন্তে। গ্রামের মানুষ অর্ককে নিয়ে এবার রীতিমতো ট্রোল করা শুরু করল। কিরে অর্ক, বাঁধ কবে ভাঙবে? আমরা কি সাঁতার শিখব নাকি? অর্ক হঠাৎ করেই একদম চুপ হয়ে গেল। সে আর কাউকে কোনো সতর্ক করল না, নদীর পাড়ে যাওয়াও বন্ধ করে দিল। সবাই ভাবল, যাক, বাবার কড়া শাসনে আর ইঞ্জিনিয়ারের কথায় পাগলটা শেষমেশ ঠিক হয়েছে। কিন্তু তারা জানত না, এই তথাকথিত দুর্বল ছেলেটা এমন এক নীরব যুদ্ধে নেমেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। অর্কের বাবা রাশেদ আলীর নদীর 10 কিলোমিটার ভাটিতে একটা বিশাল 10 বিঘার আমের বাগান ছিল। এটা ছিল রাশেদ আলীর অহংকার। এই বাগান থেকে বছরে লাখ লাখ টাকা আয় হতো। বাগানটার ঠিক পেছনেই ছিল একটা বিশাল শুকনো খাল, যা অনেক আগে মরে গিয়ে বিস্তীর্ণ এক গর্তে পরিণত হয়েছিল। অর্ক মেলা শুরুর 10 দিন আগে থেকে রাতের অন্ধকারে বাড়ি থেকে গায়েব হতে শুরু করল। সে তার মায়ের দেওয়া শেষ স্মৃতি, একটা সোনার চেইন, লুকিয়ে বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে সে পাশের গ্রামের কয়েকজন বেদে আর মাটি কাটা শ্রমিককে ভাড়া করল, যারা সমাজের চোখে নিচু, যাদের কেউ পাত্তা দেয় না। অর্ক তাদেরই বেছে নিল। প্রতিদিন রাত 12টার পর তারা সেই আমের বাগানে জড়ো হতো। অর্কের নির্দেশনায় তারা সেই আমের বাগানের মাঝখান দিয়ে নদীর পাড় থেকে শুরু করে সেই শুকনো মৃত খাল পর্যন্ত একটা গভীর নালা বা ট্রেঞ্চ কাটতে শুরু করল। কাজটা ছিল অমানবিক পরিশ্রমের। রুগ্ন অর্কের হাতে কোদাল ধরতে ধরতে বড় বড় ফোসকা পড়ে গেল, রক্ত বের হতে লাগল। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জেদ, এক মাতাল করা আগুন। শ্রমিকরা অবাক হয়ে জিজ্ঞেস করত, ছোটবাবু, নিজের বাবার এত দামি আমের বাগান আপনি এভাবে কেটে নষ্ট করছেন কেন? আপনার বাবা তো আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবে। অর্ক শুধু হাসত। দুর্বল হাসিতে সে বলতো, জীবন বাঁচাতে গেলে কিছু তো দিতেই হবে। মেলার ঠিক 2 দিন আগে রাশেদ আলী তার বাগানে গিয়ে দেখেন বাগানের বুক চিরে বিশাল এক পরিখা কাটা হয়েছে। তার সবচেয়ে দামি আম গাছগুলো উপড়ে ফেলা হয়েছে, আর নদীর ঠিক গা ঘেঁষে মাটির একটা পাতলা আস্তরণ শুধু বাকি রাখা হয়েছে। রাশেদ আলী রাগে উন্মাদ হয়ে গেলেন। তিনি যখন জানলেন এটা অর্কের কাজ, তিনি সেদিনই অর্ককে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। তুই আমার ছেলে না, তুই আমার শত্রু। তুই আমার এত টাকার বাগান ধ্বংস করেছিস একটা পাগলামির জন্য। আজ থেকে তুই এই বাড়িতে আর ঢুকবি না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বড় ভাই সজীবও সেদিন বাবাকে সমর্থন করল। ওকে যেতে দাও বাবা, ও পুরোপুরি পাগল হয়ে গেছে, আমাদের পরিবারের জন্য ও একটা কলঙ্ক। অর্ক সেদিন একটা কথাও বলেনি, শুধু তার ডায়েরিটা বুকে চেপে ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার চোখে কোনো জল ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা আর মায়ার দৃষ্টি। সে সোজা চলে গেল সেই কাটা বাগানের কাছে। একটা পলিথিনের তাঁবু টানিয়ে সেখানে থাকতে শুরু করল, একা, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে। অবশেষে এলো সেই দিন, 1 বৈশাখ। বিকেল থেকেই মেলার মাঠে মানুষের ঢল নামল। নাগরদোলা, জিলাপির দোকান, পুতুল নাচ, সব মিলিয়ে উৎসবের এক চরম উন্মাদনা। প্রায় 12,000 মানুষ সেই নদীর পাড়ের মাঠে উপস্থিত। রাশেদ আলী, সজীব, সবাই সেখানে। কিন্তু আবহাওয়া হঠাৎ করেই রূপ বদলাতে শুরু করল। সন্ধ্যা নামতেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো দমকা হাওয়া। এরপর প্রবল বেগে কালবৈশাখী ঝড় আর তুমুল বৃষ্টি। পাহাড়ি ঢলের কারণে কীর্তিনাশা নদীর পানি হু হু করে বাড়তে লাগল। নদীর গর্জন এতটাই বেড়ে গেল যে মেলার কোলাহল যেন তার কাছে হার মানল। হঠাৎ করেই মেলার মাঠের এক প্রান্তে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। বাঁধ ভাটছে, বাঁধ ভাটছে। মানুষ দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগল। রাশেদ আলী আর সজীব ছুটে গেলেন বাঁধের দিকে। গিয়ে দেখলেন পরিস্থিতি ভয়াবহ। ইঞ্জিনিয়ারদের কথা ভুল প্রমাণ করে বাঁধের নিচ দিয়ে ফিনকি দিয়ে জল বেরোচ্ছে। মাটি ধসে পড়ছে খণ্ড খণ্ড হয়ে। নদীর যে প্রবল চাপ, তাতে আর বড়জোর 15 মিনিট। তারপরেই বিশাল জলরাশি আছড়ে পড়বে মেলার মাঠে। 10,000 মানুষ পালানোর কোনো রাস্তাই পাবে না। একটা মহা মৃত্যুপুরীতে পরিণত হবে পুরো গ্রাম। রাশেদ আলী হাঁটু গেড়ে বসে পড়লেন কাদার মধ্যে। তার বড় ছেলে সজীব হাউমাউ করে কাঁদতে লাগল। চারিদিকে মানুষের আর্তনাদ, বাচ্চাদের কান্না। কেউ কাউকে বাঁচাতে পারবে না। প্রকৃতির এই প্রবল শক্তির কাছে সবাই আজ বড়ই অসহায়। রাশেদ আলীর মনে পড়ল অর্কের সেই তোতলা কণ্ঠের কথাটা, মাটি ফাঁপা। ছেলেটা তো ঠিকই বলেছিল, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে।
ঠিক সেই মুহূর্তে যখন বাঁধের একটা বড় অংশ মরমর করে ভেঙে পড়তে শুরু করেছে, হঠাৎ এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। নদীর জলের সেই প্রচণ্ড চাপ, সেই ভয়ঙ্কর গর্জন হঠাৎ করেই যেন কিছুটা কমে গেল। চোখের সামনে রাশেদ আলী দেখলেন নদীর জলের স্তর জাদুর মতো 2-3 ফুট নিচে নেমে গেল। বাঁধের ফাটল দিয়ে জল আসা হঠাৎ করেই প্রায় বন্ধ হয়ে গেল। মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটা কিভাবে সম্ভব? নদীর জল হঠাৎ কমল কিভাবে? বৃষ্টির মধ্যেই সজীবের ফোন বেজে উঠল। ওপাশ থেকে একজন গ্রামবাসী চিৎকার করে বলল, সজীব ভাই, আপনাদের আমের বাগানের দিকের নদীর পাড়টা কেউ কেটে দিয়েছে। নদীর সব পানি প্রবল বেজে আপনাদের বাগান ভাসিয়ে ওই মরা খালের দিকে চলে যাচ্ছে। সেদিকে বিশাল বন্যা হয়ে গেছে। রাশেদ আলীর বুকটা ছ্যাঁত করে উঠল। আমের বাগান, কাটা পাড়, তার চোখের সামনে ভেসে উঠল রুগ্ন দুর্বল অর্কের মুখটা। রাশেদ আলী, সজীব এবং গ্রামের আরও অনেক মানুষ পাগলের মতো ছুটতে লাগলেন সেই 10 কিলোমিটার দূরের বাগানের দিকে। সেখানে পৌঁছে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের সারা জীবনের জন্য স্তব্ধ করে দিল। রাশেদ আলীর সাধের আমের বাগানের আজ আর কোনো অস্তিত্ব নেই। নদীর একটা বড় অংশ অর্কর কাটাশির ট্রেঞ্চ দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয়ে বিশাল এক শুষ্ক খাদে গিয়ে পড়ছে। মেলার মাঠের কাছে নদীর জলের চাপ এই কারণেই কমে গিয়েছিল, কারণ জল তার জন্য একটা বিকল্প এবং সহজ রাস্তা পেয়ে গিয়েছিল। কিন্তু অর্ক কোথায়? তারা অন্ধকারের মধ্যে টর্চ জেলে খুঁজতে লাগলেন। হঠাৎ সজীব চিৎকার করে উঠল, নদীর পাড়ে কাঁদার মধ্যে পড়ে আছে একটা নিথর দেহ। রাশেদ আলী ছুটে গেলেন। কাঁদা আর রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে অর্ক, তার হাতে শক্ত করে ধরা সেই কোদাল। নদীর পাড়ের মাটির শেষ পাতলা আস্তরণটা যখন জলের চাপে ভাঙছিল না, অর্ক নিজে জীবনের ঝুঁকি নিয়ে কোদাল দিয়ে সেটা কেটে দিয়েছিল। জলের প্রথম প্রবল ধাক্কাটা সরাসরি এসে লেগেছিল তার এই দুর্বল শরীরে। রাশেদ আলী কাঁপা কাঁপা হাতে ছেলের মাথাটা নিজের কোলে কুলে নিলেন। যে ছেলেকে তিনি অপদার্থ ভেবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজ সেই ছেলে 10,000 মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছে। অর্ক, বাবা আমার, চোখ খোল বাপ। রাশেদ আলী হাউমাউ করে কেঁদে উঠলেন। তার অহংকার, তার আত্মসম্মান সব আজ এই দুর্বল ছেলেটার কাঁদা মাখা শরীরের কাছে ধুলোয় মিশে গেছে। সজীব ফুপিয়ে কাঁদতে কাঁদতে অর্কর পকেট থেকে সেই ডায়েরিটা বের করল। ভিজে যাওয়া ডায়েরির পাতায় পাতায় লেখা নদীর স্রোতের হিসাব, জলের চাপের ফিজিক্স, আর কিভাবে একটা বাইপাস চ্যানেল তৈরি করলে বাঁধের উপর থেকে চাপ কমানো যাবে তার নিখুঁত নকশা। যেটা শহরের বড় বড় ইঞ্জিনিয়াররা বুঝতে পারেনি, সেটা এই তো তোতলা ছেলেটা তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে শুধু মাটি আর লাঠি দিয়ে বুঝে ফেলেছিল। অর্ক ধীরে ধীরে চোখ খুলল। তার শরীর প্রচণ্ড ব্যথায় কাঁপছে। সে তার বাবার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিল। খুব কষ্ট করে কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, বাবা, মেলা মানুষগুলো ঠিক আছে তো? রাশেদ আলী ছেলেকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, সবাই বেঁচে গেছে রে বাপ, তুই সবাইকে বাঁচিয়েছিস, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে চিনতে পারিনি। অর্ক আর কিচ্ছু বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, স্বস্তির জল। পরের দিন সকালে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। সারা দেশের বড় বড় ইঞ্জিনিয়ার, সাংবাদিকরা ছুটে এলেন রামনগরে। তারা অর্কর ডায়েরি দেখে হতবাক। একজন বিশেষজ্ঞ বললেন, এই ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, ও একজন জিনিয়াস। ও নিজের জীবন বিপন্ন করে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের যে অসাধারণ প্র্যাকটিক্যাল প্রয়োগ করেছে তা ইতিহাসে লেখা থাকবে। অর্ককে শহরের বড় হাসপাতালে ভর্তি করা হলো। সে বেঁচে গিয়েছিল, তবে সুস্থ হতে তার অনেক সময় লেগেছিল। কিন্তু সেই দিনের পর থেকে রামনগর গ্রাম আর কখনো আগের মতো থাকেনি। যে অর্ককে দেখে মানুষ হাসাহাসি করত, সেই অর্ক যখন হাসপাতাল থেকে গ্রামে ফিরল, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে স্যালিউট জানিয়েছিল। রাশেদ আলী তার নিজের হাতে গ্রামের স্কুলের নাম বদলে রেখেছিলেন অর্ক বিদ্যা নিকেতন। আর সজীব, সে তার অহংকার ভুলে ভাইয়ের ছায়া সঙ্গী হয়ে গিয়েছিল। জীবন থেকে নেওয়া শিক্ষা, কাউকে কখনো তার শারীরিক গঠন, তার দুর্বলতা বা তার কথা বলার ধরন দিয়ে বিচার করবেন না। কিচো খুঁড়তে গিয়ে যেমন সাপ বেরিয়ে আসে, তেমনি সমাজের চোখে সবচেয়ে অবহেলিত দুর্বল মানুষটার ভেতরেই লুকিয়ে থাকতে পারে এমন এক শক্তি, এমন এক মেধা, যা একাই পুরো ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আসল শক্তি পেশিতে নয়, আসল শক্তি থাকে মানুষের হৃদয়ে, আত্মত্যাগে আর তার মস্তিষ্কে।